ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আমরা আজকে লাস্ট এপিসোডের দ্বিতীয় পর্ব শুরু করব। যারা এখনও প্রথম পর্ব দেখেননি তারা আগে প্রথম পর্ব দেখে আসেন, নাহলে কিছুই বুঝবেন না। তো আমরা এখন দ্বিতীয় পর্ব শুরু করছি। তো রতন ভাই বলছেন, এক বিকেলে আমার আর জুথির মনের কোণে জমে থাকা মেঘকে দূর করার জন্যে আমরা রেল লাইনের ধারে হাঁটতে গেলাম। দুই পাশে সারিবদ্ধ গাছ, মাঝখান দিয়ে রেল লাইন চলে গেছে। অপূর্ব একটা জায়গা। আমরা আগে প্রায়ই এখানে বেড়াতে আসতাম। ইদানিং মন মেজাজ ভালো যাচ্ছে না, তাই আসা হয় না। অথচ এটা আমাদের ফেভারিট স্থানের একটা। আমরা শুধু একা নই, আমাদের আশেপাশের সৌন্দর্য পিপাসু আরও অনেক মানুষ সেখানে এসেছে। কেউ রেললাইনের ওপরে বসে আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ ঝালমুড়ি অথবা বাদাম ভাজা খেতে ব্যস্ত। আমি আর জুথি চুপচাপ হাঁটছি। আমি এক রেললাইনের ইস্পাতের ওপর, আর জু আরেকটার ওপর। আগের দিন হলে আমরা দুজনে হাত ধরার চেষ্টা করতাম, খুব গল্প করতাম, খুব হাসতাম, কিন্তু আজ সেগুলোর কিছুই করছি না। একবার শুধু জানতে চাইলাম, জুথি বাদাম খাবে? জুথি আমার দিকে না তাকিয়ে বলল, ইচ্ছে করছে না। আমি বললাম, এত দূরে কেন? এসো, আমরা এক লাইন ধরেই হাঁটি, তুমি সামনে সামনে, আমি তোমার পেছনে। আমি জানতাম জুথি আসবে না, তবুও বললাম, কারণ আমি জুথিকে দূরে রাখতে চাইছি না, আমি ওর স্পর্শ পেতে চাইছি। বেশ কিছুক্ষণ জুথি চুপ করে থাকলো। ভাবটা এমন যেন আমার কথা সে কানে শুনতেই পায়নি। তারপর হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে আমার সামনে চলে এলো। আমি যে কি পরিমাণ খুশি হলাম সেটা বলেই বোঝাতে পারবো না। আমার তখন মনে হলো, সম্ভব, সবই সম্ভব। আমি আবারও আমাদের টোনাটুনির সংসারের সুখ আনব। আমরা দুজন অনেক আনন্দ করব। জুথির জন্যে আমি সব করতে পারি। আমি পেছন থেকে জুথির ঘাড়ে হাত রাখলাম। ছোটবেলায় যেমন করে রেলগাড়ি খেলতাম, ঠিক তেমন। আমি জুথির স্পর্শ পেতে ব্যাকুল ছিলাম। তখন সন্ধে নামছে, লোকজন বাড়ি ফিরছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। ভয় হচ্ছে, বাড়িতে গেলে যদি আবারও কথা বলা বন্ধ করে দেয়, আমাকে যদি তাকে আর স্পর্শ করতে না দেয়। তার চেয়ে এখানেই না হয় আরও কিছুক্ষণ থাকি। এরই মাঝে আশেপাশের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, লোকজন শূন্য হয়ে পড়েছে স্থানটা। আমরাও আসলে শহর ছেড়ে অনেকটা দূরে এগিয়ে এসেছি। আমি জুথিকে বললাম, চল বাড়ি ফেরা যাক। চারপাশে আজানের ধ্বনির মধ্যে লক্ষ্যই করি কখন একটি দ্রুতগামী ট্রেন সামনে চলে এসেছে। আমি জুথিকে লাইনের ওপর থেকে সরানোর জন্য ধাক্কা দিলাম, কিন্তু আমি নিজে নড়তে পারছি না। দুই পায়ে একসাথে আটকায় গেলে যেমন হয় তেমন হচ্ছে। আমি নড়াচড়া করতে পারছি না। কেউ যেন আমাকে আমার দুই পায়ের পাতায় স্ক্রু লাগিয়ে রেল লাইনের লোহার ইস্পাতের সঙ্গে আটকে রেখেছে। আমি মৃত্যুকে একদম সামনে দেখতে পাচ্ছি। আমার মুখটা মনে পড়ছে। এক সেকেন্ডে 100 টাইম স্পিডে জুথির সাথে কাটানো সুন্দর ক্ষণগুলো টিভি স্ক্রিনের মতো ভেসে এলো চোখের সামনে। আমি চোখ বন্ধ করে ফেলার আগে জুথির দিকে তাকালাম। জুথি পড়ে যাওয়া থেকে উঠে তার জামাতে লেগে থাকা ধুলোবালি ছাড়তে ব্যস্ত। আমার দিকে তার খেয়ালই নেই। ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম, আমাকে যেন কে একজন লাইনের ভেতর থেকে বাইরের দিকে ধাক্কা মারল। কিন্তু কে, তা আমি জানি না। তাকে আমি দেখিনি। তবে সেই ধাক্কাটা এতই জোরে ছিল যে আমি উড়ে গিয়ে পড়লাম একটা গাছের গোড়ার ওপর। আমি সাথে সাথে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম কয়েকজন মিলে আমাকে ধরাধরি করে একটা মালটানা খোলা ভ্যানে তুলে নিচ্ছে। জুচি আমার মাথাটা তার কোলের ওপর রেখেছে। লক্ষ্য করলাম, আমি বাঁ পাটা নাড়াতে পারছি না। বুঝলাম, আমার বাঁ পা হাঁটুর নিচ থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর যতদিন আমি অসুস্থ ছিলাম, জুথি আমাকে কি ভীষণ পরিশ্রম করে সেবা দিয়ে সুস্থ করে তুলেছিল। যেদিন থেকে আমি আবার দুই পায়ে ভর দিয়ে হাঁটতে শুরু করলাম, সেদিনই জুথি বিশ্রাম নেবে বলে তার বাবার বাড়িতে চলে গেল। সে যে গেল, আর ফিরে এলো না। আমি অনেক চেষ্টা করেছি, জুথি ফিরে আসেনি। জুথির মনের কোণে জমে থাকা মেঘ আমার মতো অধমের পক্ষে সরিয়ে দিয়ে সূর্যের কিরণে আলোকিত করা সম্ভব হয়নি। একটা চিঠিতে সে জানিয়ে দিয়েছিল, আমি নাকি জুথিকে নিজের হাতে মেরে ফেলার জন্যেই সেদিন রেল লাইনে তাকে নিয়ে গিয়েছিলাম। জুথি চলে যাওয়ার পর আমার মনটা বিক্ষিপ্ত ছিল। কোনো কাজে মন বসাতে পারতাম না। পড়ালেখাটাও হচ্ছিল না। দুইবারের চেষ্টায় বিএসসি পাশ করার পর আমি আর লেখাপড়া কন্টিনিউ করিনি। আমার উড়নচণ্ডী স্বভাবের কথা ভেবে আব্বা আমার নামে একটা জমি কিনে দিয়েছিল, যেন ভবিষ্যতে আমি কিছু করে খেতে পারি। আব্বা আমাকে বলেছিল, রতন, এমএসসি যেহেতু করছো না, টোটো করে ঘুরে না বেরিয়ে কাজ করো, কোথাও চাকরি করো। আমি চাকরি করব না আব্বা।
তাহলে কি করবে? ব্যবসা? জি। কিসের ব্যবসা, কিছু ঠিক করেছ? না, এখনো কিছু ঠিক করিনি। তোমাকে যে জমিটা কিনে দিয়েছি সেই জমির ওপর কয়েকটা দোকান বানিয়ে একটা মার্কেট মতো করো। এই কথোপকথনের পর আমি আব্বার কথা মতো সেই জমির ওপর একটা মার্কেট বানানোর কাজ শুরু করলাম। টাকা অবশ্য আব্বাই দিয়েছিল। মার্কেট বানানো শেষ হওয়ার আগেই আমার বাবা ইন্তেকাল করল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আব্বার মৃত্যুতে আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। নাওয়া খাওয়া বাদ দিয়ে আমি শুধু আব্বার কবরের পাশে বসে থাকতাম। দিন-রাত কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারলাম না। বাসায় আম্মা আপা কি খাওয়া দাওয়া করছে সে খবরটা পর্যন্ত রাখতাম না। গুরুস্থানের মধ্যে আব্বার কবরের পাশে শুয়ে বসে থাকতাম। একদিন গুরুস্থানের নতুন একজন কেয়ারটেকার আমাকে ডেকে বলল, আসসালামু আলাইকুম বাবু, আপনি কেমন আছেন? আমি বললাম, আমি তো ভালো আছি। আপনি কে? আমি কি আপনাকে চিনি? ভদ্রলোক বললেন, আমি মুবারক, এই গুরুস্থানের নতুন কেয়ারটেকার। আপনি এইভাবে দিন-রাত গুরুস্থানের ভেতরে এসে কবরের পাশে বসে থাকেন, আপনার ভয় করে না? আমি বললাম, না, আমি যতক্ষণ এখানে থাকি মনে হয় যেন আব্বার পাশেই থাকি, তাই ভয় পাই না। তাছাড়া মৃত মানুষদের আবার কিসের ভয়? মোবারক বলল, তা ঠিক আছে, তবে জিন বলে যে কিছু আছে সেটা তো বিশ্বাস করতে হবে। না, জিনের ভয় লাগে না, আমি বললাম। সেইভাবে কখনো ভেবে দেখিনি, জিন ও ইনসান দুটোই তো আল্লাহর সৃষ্টি। জিনদের কোনো ক্ষতি না করলে তারাও ইনসানের কোনো ক্ষতি করে না। তিনি বললেন, বাবা, আপনার জিনদের প্রতি এত উচ্চ ধারণা তা জানতে পেরে ভালো লাগলো। এবার শোনেন, জিনকে যদি ভয় না পান অসুবিধা নেই, কিন্তু জীবিত মানুষদের থেকে সাবধানে থাকবেন, তারা আপনার ক্ষতি করতে পারে। আপনি রাত্রিবেলা গুরুস্থানে থাকেন, এটা তারা ভালো চোখে দেখে না। আমি বললাম, কারা, কাদের কথা বলছেন? মোবারক বলল, এই চোর, ডাকাত, ছিনতাইকারী, এরাই। ওরা গুরুস্থানের মাঝখানে বসে চুরি করা, লুট করা, সম্পদ ভাগাভাগি করে, আর আপনাকে যখন তখন ক্ষতি করতে পারে। আপনি তাই চলে যান, দিনের বেলায় আসবেন, এখন যান। এই কথা বলতে বলতে কেয়ারটেকারটা আমার সাথে হাঁটতে হাঁটতে গুরুস্থানের গেট পর্যন্ত চলে আসে। আমিও রাতে ভাত খেতে বাসায় যাব, তাই তার সাথে সাথে এগিয়ে আসছি এবং কথা বলেই চলেছি। আমি জিজ্ঞাসা করলাম, আমি তো কখনো দেখিনি তাদের, আমার সম্পর্কে আপনাকে কিছু বলেছে নাকি তারা? আমার কথা শেষ হতেই দেখছি আমি গেটের বাইরে, আর আমার পেছনে সেই মোবারক নামের যে কেয়ারটেকার ছিল, যার সঙ্গে আমি এতক্ষণ কথা বলছিলাম, তিনি এখন আর নেই। অবাক হলাম, এতক্ষণ আমি তবে কার সঙ্গে কথা বলছিলাম? যত দূরে চোখ যায় দেখছি কোথাও কেউ নেই। অদ্ভুত তো, এত তাড়াতাড়ি লোকটা গায়েব হলো কোথায়? গুরুস্থান থেকে বের হওয়ার রাস্তা একটাই, আমার সামনে দিয়ে তো তিনি বের হননি, তাহলে গেলেন কোথায়? আমার পিঠের শিরদানার মধ্যে দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, পুরো শরীর শিরশির করে উঠল। আমি বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এতক্ষণে আমি ভয় পেলাম। বাসায় গিয়ে আম্মাকে পুরো ঘটনাটা খুলে বললাম। আম্মা সব কথা শুনে আমাকে তাড়াতাড়ি গোসল করে অজু করে আসতে বলল। আমি গোসল অজু করে আসলে আম্মা আগে সূরা পড়ে আমার গায়ে ফু দিয়ে নজর উঠালো। তারপর আমাকে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে বলল। নামাজ শেষে আম্মা নিজ হাতে আমাকে ভাত খাইয়ে দিতে দিয়ে বলল, আজ তুই আর গুরুস্থানে যাবি না, আমার সাথে ঘুমিয়ে থাকবি। আমারও কেমন যেন ওই কথা মনে পড়তেই গায়ে কাঁটা দিচ্ছিল, তাই আজ বাধ্য ছেলের মতো আম্মার পাশে শুয়ে পড়লাম। আম্মা দোয়া দরুদ পাঠ করতে লাগলো। কখন যে চোখ লেগে এসেছে। আসলে আব্বার মৃত্যুর প্রায় 2.5 মাস পর আমি ভালো মতো সেই রাতে ঘুমিয়েছিলাম। সকালে বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি। আমি অনুভব করলাম আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আম্মা আমার মাথার কাছে জলপট্টি করে দিচ্ছে। আমি জেগে গিয়েছি দেখে আম্মা বলল, রতন, তুই গত রাতে যাকে দেখেছিলি, কি যেন নাম? আমি বললাম, মোবারক। আম্মা বলল, ওই নামের কোনো মানুষ গুরুস্থানের কেয়ারটেকার নয়, কোনো নতুন কেয়ারটেকার গুরুস্থানে আসেনি, আমি মসজিদে গিয়ে জেনে এসেছি। আমি বললাম, বল কি আব্বা, তাহলে মোবারক নামের লোকটা কে ছিল? আম্মা বলল, আমার যতদূর মনে হয় ওইটা কোনো মানুষই ছিল না। আমি বললাম, তাহলে আমার আপা এসে বলল, তোর কি মনে আছে আমাদের বাসায় জয়গুণ নামের একজন কাজের মেয়ে এসেছিল? তুই তখন ছোট ছিলি, তোর মনে নাও থাকতে পারে। আমি বললাম যে না, আমার জয়গুণের কথা মনে আছে, ওর ঘাড়ে ভূত ছিল তো। আপা বলল, ওরে বোকা, ভূত নয়, জিন। ওর সাথে জিন ছিল, সেই জিনের নাম মোবারক ছিল, তাই না আম্মা?
আম্মা বলল, হ্যাঁ তাই তো, তোর এতদিন আগের কথা মনে আছে? এবং এখানেই ঘটনাটি শেষ হচ্ছে। এই ঘটনাটি একটা অনেক বড় প্রশ্ন লিখে দিচ্ছে। এই মোবারক তাহলে কি সত্যি সেই মোবারক যে দীর্ঘ বছর আগেই এসেছিল জয়গুণের সাথে? আপনাদের কি মনে হয়? কিছু কিছু ঘটনার শেষ থাকে না, তাই এগুলি ঘটনাই হয়। ঘটনার শেষ খোঁজা যায় না, কারণ জীবনের গতিপথের সাথে ঘটনাও চলতে থাকে। যতদিন জীবন থাকে ঘটনাও ততদিন চলতে থাকে। কবে যে ঘটনা শেষ হবে আমরা কেউ জানি না, কারণ আমাদের এই জীবনটাই ঘটনার সমাহার। তো দ্বিতীয় পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।